We're starting the class where we should be very quick today because I have to leave early. Uh, in the last class, possibly we finished number 1 to number 8, if I'm not wrong. Is it? Sorry, exercise number 1. And here number 1 to number 8. Is it okay? আমার যতটুকু মনে পড়ছে আমরা 1 থেকে 8 পর্যন্ত শেষ করেছিলাম। Yes, sir. Okay, fine. Now we are supposed to start from number 9. So please read sentence number 9 and primarily try to figure out how many parts in the sentence. এই বাক্যের মধ্যে কয়টা অংশ রয়েছে সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করো। How many clauses in the sentence? There are 2 clauses. Number 1, she reached her favorite point break. This is the second clause, and Chelsea had to paddle past a school of jellyfish, kick a small sand shark in the nose, and untangle seaweed from her surfboard. This is the first clause. Now, how can we judge the clauses? কিভাবে আমরা এই ক্লজগুলোকে এখন ইভালুয়েট করব বা তাদেরকে ভেরিফাই করব যে সেখানে মাল্টিপল পার্টস রয়েছে কিনা, থাকলে সেই পার্টসগুলি কোন প্যাটার্নে রয়েছে? ফার্স্ট অফ অল, গো ফর দ্য মিনিং। আমরা একটা মিনিংটা একটু দেখার চেষ্টা করি। চেলসি হ্যাড টু প্যাডেল পাস্ট আ স্কুল অফ জেলিফিশ। স্কুল অফ ফিশ অর্থ কি? An idea? School of fish? অনেকগুলো জেলিফিশকে একসাথে আর কি, মাছের ঝাঁক। ঝাঁক, জি। পাখির ঝাঁকের ইংলিশ কি? পাখির ঝাঁক তখন কি স্কুল অফ বার্ডস? নো। পাখির ঝাঁকের ইংলিশ হচ্ছে ফ্লক। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। ফ্লক, FLOCK, ফ্লক অফ বার্ডস। তাহলে মাছ এবং পাখির ক্ষেত্রে ঝাঁক রয়েছে। এভাবে বিভিন্ন প্রাণীর আসলে এক এক রকম কখনো কখনো ভিন্ন ভিন্ন ইংলিশে বলা হয়। তো মাছের ঝাঁক হচ্ছে চেলসি একজন ব্যক্তি, তিনি কি করছিলেন, একটা সার্ফ বোর্ড নিয়ে, ছোট এক ধরনের বোর্ড রয়েছে যে বোর্ডে মানুষ লেকের মধ্যে সাঁতার কাটে বা হচ্ছে মুভ করে। একটা একটা পাটাতনের একটা ইয়ে থাকে, অনেকটা ভেলার মতো আর কি কিছুটা। আমরা যেরকম ভেলা দেখেছি নদীতে, কলার কলার গাছে তৈরি ভেলা, এরকম। তো এই সার্ফবোর্ড নিয়ে সে তার একটা লেক ক্রস করছে, তো লেকের মধ্যে সে ঘুরছে। এখন ওই লেকে সে বিভিন্ন রকমের স্টেপ পার হতে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যেতে গিয়ে। তখন সে কি করছে, চেলসি হ্যাড টু প্যাডেল পাস্ট স্কুল অফ জেলিফিশ। চেলসিকে পার হতে হয়েছে এক ঝাঁক মাছের, জেলিফিশের একটা ঝাঁক। দেন কিক আ স্মল স্যান্ড শার্ক ইন দ্য নোজ। একটা ছোট্ট শার্ক, স্যান্ড শার্ক মানে হচ্ছে এক ধরনের হাঙর, ছোট হাঙর, যেটা খুব একটা ক্ষতিকর নয়। যেমন ধরো যে বিভিন্ন মাছের কিন্তু রেপ্লিকা আছে। মানে রেপ্লিকা বলতে কিরকম, ধরো ইলিশ মাছের রেপ্লিকা কি বলতো? ইলিশ মাছের রেপ্লিকা হচ্ছে মিঠা পানিতে যেটা হয় সিলভার কাপ। তারপর হচ্ছে এই যে ধরো পাঙ্গাস, পাঙ্গাসের ছোট রূপ কি? পাঙ্গাস মাছের ট্যাংরা মাছ। আবার পাঙ্গাস মাছ নিজেও কিন্তু হাঙরের একটা ছোট রূপ। ওকে, এগুলা মানে দেখতে প্রায় একই রকম প্রজাতির। তো এরকম শার্কের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। স্যান্ড শার্ক মানে হচ্ছে এক ধরনের ছোট শার্ক, যেটা খুব একটা ক্ষতি করে না কিন্তু ডিস্টার্ব করে। তাহলে চেলসিকে কি করতে হয়েছে, কিক স্মল স্যান্ড শার্ক, সে একটা স্যান্ড শার্ক, ছোট একটা শার্কের নাকে সে লাথি দিয়েছে। অ্যান্ড আনট্যাঙ্গল সি উইড ফ্রম হার সার্ফবোর্ড, এবং তার সার্ফবোর্ড থেকে সে যে বোর্ডের মাধ্যমে ক্রস করছে লেক, সে ক্রস করা বোর্ডের থেকে সি উইড অর্থাৎ সামুদ্রিক ঘাস, এখানে মূলত ফাইটোপ্লাঙ্কটনকে বোঝানো হয়েছে, যে বিভিন্ন ধরনের সামুদ্রিক আগাছা যে মাটির মধ্যে থাকে, শ্যাওলা টাইপের, এটা তার সার্ফবোর্ডে জড়িয়ে গিয়েছিল। সেটাকে সে ছাড়িয়ে ফেলছে। আনট্যাঙ্গল, ট্যাঙ্গল অর্থ হচ্ছে জড়ানো, আর আনট্যাঙ্গল অর্থ হচ্ছে ছাড়িয়ে ফেলা, জড়ানো জিনিস ছাড়িয়ে ফেলা।
তাহলে এটা একটা পার্ট ছিল, আরেকটা পার্ট ছিল বিফোর শি রিচড হার ফেভারিট পয়েন্ট ব্রেক, মানে সে নির্ধারিত একটা জায়গায় পৌঁছানোর আগেই সে এতগুলা কাজ তাকে করতে হচ্ছে। এখন আমরা দ্বিতীয় পার্ট আগে দেখি, যেটা গ্রিন কালার হাইলাইট করা রয়েছে। শি রিচড হার ফেভারিট পয়েন্ট ব্রেক, হু ইজ দ্য সাবজেক্ট হিয়ার? ডেফিনেটলি শি। হাউ মেনি ভার্বস আর দেয়ার? One. Reached. How many object? How many objects? One. Single object. Her favorite point break. So there is on subject, on verb, on object. So we can leave this point. We have no task here. এখানে আমাদের আসলে কোনো কাজ নেই, আমরা তার পরবর্তী অংশে চলে যাচ্ছি। প্লিজ পূর্বের অংশে চলে আসছি। চেলসি হ্যাড টু প্যাডেল পাস্ট, এখানে কোন ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, কেউ কি বলতে পারবা? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। হ্যাঁ, যদি হ্যাড এর পর হ্যাড থাকলে অবশ্যই হ্যাড পারফেক্ট টেন্সের একটা অক্সিলারি। তো যদি হ্যাড ব্যবহার করা হয়, হ্যাড এর পরে পারফেক্টের নিয়ম অনুসারে ভার্বে কোন ফর্ম বসে? ও V3। সেখানে কি তেমন কিছু আছে? মানে V3 নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে সামহাউ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। Yes sir. কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হলো এখানে একটা এক্সটেন্ডেড প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, ভার্ব কমপ্লিমেন্ট। ক্যান ইউ রিমেম্বার ভার্ব কমপ্লিমেন্ট? In our slide class we talked about verb complement. Verb complement means when an extended part is brought to support the verb, যখন একটা অতিরিক্ত অংশ আনা হয় তার ওই ভার্বটিকে সাপোর্ট দেওয়ার জন্য, যখন ওই ভার্বটি নিজেই তার অর্থ কমপ্লিট করতে পারে না। ধরো যাক তুমি যদি এখানে বলতে চেলসি হ্যাড আ স্কুল অফ জেলিফিশ, চেলসি হ্যাড আ স্মল স্যান্ড শার্ক, চেলসি হ্যাড সি উইড ফ্রম হার সার্ফবোর্ড, তুমি কি তোমার পারপাস কমপ্লিট করতে পারতে, মিনিং কে কমপ্লিট করতে পারতে? পারতে না। তখন হতো কি, চেলসির একটা এক ঝাঁক জেলিফিশ আছে, চেলসির একটা স্যান্ড শার্ক আছে, চেলসির কিছু সামুদ্রিক ঘাস আছে, আমরা তো ওটা বোঝাতে চাইনি, তাকে ক্রস করতে হয়েছিল, প্যাডেল পাস্ট অর্থাৎ প্যাডেলিং করতে হয়েছিল। সাইকেলে যেমন আমরা প্যাডেল করি এভাবে তাকে ক্রল করে সামনে যেতে হয়েছিল। তাহলে চেলসি হ্যাড টু, এই টুর পরে যে বেস ফর্ম, এই ইনফিনিটিভ প্যাটার্ন কেন আনা হয়েছে? হ্যাড ভার্বকে সাপোর্ট দেওয়ার জন্য, বিকজ হ্যাড ক্যানট কমপ্লিট ইটস মিনিং অন, সে নিজেই তার অর্থ পূর্ণ করতে পারে না, সুতরাং এখানে তাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা 2+V1 প্যাটার্ন আনা হয়েছে। এখন যেহেতু আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ইনফিনিটিভ প্যাটার্ন আনা হয়েছে, ইনফিনিটিভ প্যাটার্ন অনুযায়ী আমাদের শর্ত কি ছিল? টু এর পরে ভার্বে কোন ফর্ম বসবে? V1। V1 আই মিন বেস ফর্ম বসবে। বেস ফর্ম বসবে নাকি প্রেজেন্ট ফর্ম বসবে? From present from same sir, same. প্রথমটা ঠিক ছিল, প্রথমটা ঠিক ছিল, প্রায় সেম, কিন্তু সেম না। ওকে, কেন নয় সেটা আমি একটু পরে এক্সপ্লেন করছি, আপাতত এটা আমরা সলভ করি যে টু এর পরে সবসময় বেস ফর্ম বসে। এখন হ্যাড টু প্যাডেল পাস্ট স্কুল অফ জেলিফিশ, আমরা দেখছি এখানে প্রথম অংশ, এটা ডেফিনেটলি এই টু এর পরে এটা এখানে বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। তারপর কিক আ স্মল স্যান্ড শার্ক, ইট ইজ অলসো আ বেস ফর্ম, এন্ড আনট্যাঙ্গল সিউইড, ইট ইজ অ্যানাদার বেস ফর্ম। তাহলে তিনটা পার্ট, তিনটা কিন্তু বেস ফর্মে রয়েছে। আমরা কি কি ডিসিশন নিতে পারি? ইজ দ্য সেন্টেন্স ওকে অর নট? ইয়েস, দ্য সেন্টেন্স ইজ ওকে। যদি এমন হতো মিডল পয়েন্টে এখানে কিক না হয় কিকড হয়েছে, তখন কি হতো? এটা মডিফাই করতে হইতো, তখন এটা মডিফাই করতে হতো, তখন এটা সঠিক ছিল না। কিন্তু আমরা তিনটা প্যাটার্ন পেয়েছি, তিনটা প্যাটার্ন তিনটাই কিন্তু বেস ফর্মে রয়েছে। সো দ্য সেন্টেন্স ইজ ইন দ্য exact pattern. I mean, they are all the parts are parallel, all the components are parallel. এখন অনেকের মনে ঘুরছে যে তাহলে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে ডিফারেন্স কি? দেখো, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ধরা যাক আই, জাতীয় উদাহরণটা দিয়ে বলি, আই টু ইট রাইস, কখনো লেখা যায়, আমি মনে আগে একদিন বলেছিলাম কিনা এটা তোমাদেরকে, আই টু ইট রাইস, এটাকে কি এরকম কোনো বাক্য কি কখনো দেখেছো? স্যার বলছিলাম। বলেছিলাম না? স্যার হ্যাঁ, তাহলে এই আই টু ইট রাইস এরকম বাক্য আমরা কখনো দেখি না, কারণ এখানে টু এর পরে ভার্বটাকে কখনো চেঞ্জ করা যায় না, এটা নন ফাইনাইট ভার্ব। আমরা বলেছিলাম যে এমন ভার্ব আমাদেরকে ব্যবহার করতে হয় ফাইনাইট ভার্ব হিসেবে যেটা চেঞ্জেবল, যাকে চেঞ্জ করা সম্ভব। যেমন আই ইট রাইস, এখানে ইট ভার্বটাকে তুমি চেঞ্জ করে অসংখ্য প্যাটার্নে নিয়ে যেতে পারো, কখনো ইটিং, কখনো এইট, কখনো ইটেন, বিভিন্ন টেন্স চাহিদা অনুসারে আমরা তাকে চেঞ্জ করতে পারি। এজন্য এটার নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম ইট। এই মুহূর্তে এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, এটাকে চেঞ্জ করে যদি তুমি ইটস লিখো সেটাও প্রেজেন্ট ফর্মে থাকবে।
কিন্তু আই মানে টু ইট এটা কখনোই আসলে চেঞ্জ করা যাবে না, এটা কোনোদিন তার ওই টু এর পরে যে বেস ফর্ম এটা কখনো পরিবর্তিত হবে না। প্রেজেন্ট ফর্ম চেঞ্জেবল বাট বেস ফর্ম ক্যান নেভার বি চেঞ্জড। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ফর্ম এন্ড বেস ফর্ম। সো টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসে এটা বলা যাবে না, টু এর পরে বেস ফর্ম বসে এটা বলতে হবে। ওকে, নাও নাম্বার 10 প্লিজ। বলো তো সেন্টেন্সটা কি সঠিক নাকি ভুল? সেন্টেন্সটা কি সঠিক নাকি ভুল নাম্বার 10? ঠিক তো মনে হচ্ছে স্যার। ঠিক মনে হচ্ছে? ওকে ফাইন, আমরা একটু চেক করার চেষ্টা করি। স্পাইডার্স দ্যাট বাইট, হিসিং স্নেকস অ্যান্ড স্কোয়েলিং রডেন্টস ফিল দ্য অ্যাকোয়ারিয়ামস ইন ডেসমন্ডস বেসমেন্ট। স্পাইডার্স দ্যাট বাইট এমন মাকড়সা যেটা কামড়ায়। হিসিং স্নেকস, হিসিং স্নেকস অর্থ কি? ফনা তোলা সাপ। হিস মানে হচ্ছে সাপ যখন ফনা তোলে এটাকে বলা হয় হিসিং। হিসিং স্নেকস, ফনা তোলা সাপ অ্যান্ড স্কোয়েলিং রডেন্টস। স্কোয়েল মানে গতদিন একটা বলেছিলাম ওই যে যখন ম্যালিন্ডার সাথে দেখা করতে গিয়েছিল ডেনিস, তখন তাকে ফুলের তোড়া দিলে সে যে স্কোয়েলিং সাউন্ড করে উঠেছিল হয়ে সারপ্রাইজড হয়ে সে যে একটা তীক্ষ্ণ শব্দ করলো, এটা হচ্ছে স্কোয়েলিং। এখন স্কোয়েলিং রডেন্ট, রডেন্ট মানে হচ্ছে এক ধরনের ইঁদুর। তো স্কোয়েলিং রডেন্ট মানে হচ্ছে চিকা, চিকা ইঁদুর আছে না যেগুলো রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু কিস 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 করে দৌড়াই, এটা হচ্ছে স্কোয়েলিং রডেন্ট। তাহলে স্পাইডার্স দ্যাট বাইট, হিসিং স্নেকস অ্যান্ড স্কোয়েলিং রডেন্টস ফিল দ্য অ্যাকোয়ারিয়ামস ইন ডেসমন্ডস বেসমেন্ট। ডেসমন্টের বাসার যে বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্টের অ্যাকোয়ারিয়াম রয়েছে, একটা অ্যাকোয়ারিয়াম পূর্ণ করে রয়েছে তিনটা প্রাণীতে, একটা হচ্ছে স্পাইডার্স, একটা স্নেকস আর একটা হচ্ছে রডেন্টস। এখন ফারাবি, ফারাবি কিছু বলবা? ফারাবি ওকে, তাহলে এই তিনটা প্রাণীতে তার বাসার বেসমেন্ট পূর্ণ হয়ে আছে। এখন আমরা একটু ভেরিফাই করার চেষ্টা করি যে তাদের মধ্যে তারা কিভাবে কাজ করছে। স্পাইডার্স দ্যাট বাইট এটা কোন ফর্মে রয়েছে? আমি একটা জিনিস আগে একটু বুঝাই, এখানে ভার্ব কোনটা সাবজেক্ট কোনটা সেটা একটা ইম্পর্টেন্ট। এই যে তিনটা পার্ট আমি আন্ডারলাইন করেছি, সরি ভুল হলো, এই পুরো অংশটুকু হচ্ছে একটা সাবজেক্টে কাজ করছে। ফিল দ্য অ্যাকোয়ারিয়াম, ফিল হচ্ছে ভার্ব আর অবজেক্ট হচ্ছে দ্য অ্যাকোয়ারিয়াম ইন ডেসমন্ডস বেসমেন্ট। তাহলে এখানে ভার্ব কয়টা? একটা। এখানে অবজেক্ট কয়টা? একটা। একটা। দ্য অ্যাকোয়ারিয়ামস ইন ডেসমন্ডস বেসমেন্ট, এখানে প্রাইমারি অবজেক্ট হচ্ছে দ্য অ্যাকোয়ারিয়ামস একটা, এবং সেকেন্ডারি অবজেক্ট হচ্ছে অ্যাকোয়ারিয়ামটি কি রয়েছে, অ্যাকোয়ারিয়াম রয়েছে, এবং অ্যাকোয়ারিয়ামটি কোথায় রয়েছে? ইন ডেসমন্ডস বেসমেন্ট, ডেসমন্টে বাসার বেসমেন্টে। তাহলে এখানে দুইটা মূলত এখানে দুইটা অবজেক্ট রয়েছে, একটা প্রাইমারি অবজেক্ট একটা সেকেন্ডারি অবজেক্ট। কিন্তু প্রাইমারি বা সেকেন্ডারি দুইটা অবজেক্ট দুইটাই কিন্তু একা একা একটা সিঙ্গেল কন্টেন্ট হিসেবে বসেছে। এখন সাবজেক্টের জায়গায় এখানে আমরা তিনটা প্যাটার্ন পাচ্ছি। এই তিনটা প্যাটার্ন, প্রথম প্যাটার্ন হচ্ছে স্পাইডার্স দ্যাট বাইট এমন মাকড়সা যেটা কামড়াই। স্পাইডার্স যদি এমন হতো যে এখানে স্পাইডার্স প্লুরাল নাই, এটা সিঙ্গুলার, এসটা নাই, তখন কি হতো? স্পাইডার দ্যাট বাইটস। বাইটস, থ্যাংক ইউ। সুতরাং এটা কিন্তু একটা ক্লজ, যেহেতু এই অংশের মধ্যে একটা সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, এখানে সাবজেক্ট কে তাহলে? দ্যাট, আর দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, সুতরাং দ্যাট রিলেটিভ প্রোনাউন কাকে ইন্ডিকেট করছে? স্পাইডার। আমরা আমাদের মূল ফর্মে ফিরে যাই। স্পাইডার্স দ্যাট বাইট, যেহেতু স্পাইডার্স প্লুরাল এই কারণে বাইটের শেষে এস বাই এস যোগ হয়নি, এটা একটা ক্লজ। আর এই ক্লজটি কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যালো।
ওকে, স্পাইডার্স দ্যাট বাইট, হিসিং স্নেকস এন্ড স্কোয়েলিং রডেন্টস ফিল। আচ্ছা, এখানে ছিলাম আমরা। তাহলে প্রথমটি কিন্তু ক্লজ রয়েছে এবং ক্লজটি কোন টেন্সে দেখলাম আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাকি দুইটি প্যাটার্ন কি হিসাবে রয়েছে? হিসিং স্নেকস, ইজ ইট আ ক্লজ অর ফ্রেজ? ফ্রেজ। কোন ফ্রেজ? যদি ফ্রেজ হয়ে থাকে তাহলে কোন ফ্রেজ? আচ্ছা, এটা বলছিলেন ওই দিন আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। এখানে শুধু সাপ বোঝানো হয়নি, বোঝানো হয়েছে হিসিং স্নেকস, মানে হচ্ছে ফনা তোলা সাপ। সুতরাং এই ফ্রেজটিকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আবার তারপরে যেটা রয়েছে স্কোয়েলিং রডেন্টস, এটাকে নাউন ফ্রেজ হিসেবে বলা যায় আর কি। এটাকে নাউন ফ্রেজ হিসেবে বলা সম্ভব, যেহেতু ওখানে আর কোনো এক্সটেনশন নাই, যেহেতু একটা প্রেজেন্ট পার্টিসিপল এবং একটা নাউন রয়েছে, সুতরাং আমরা এটাকে নাউন ফ্রেজও বলতে পারি। ওকে, আমরা নাউন ফ্রেজ হিসেবে ধরি। তাহলে হিসিং স্নেকস এখানে এটা একটা নাউন ফ্রেজ, এবং স্কোয়েলিং রডেন্টস এটাও একটা নাউন ফ্রেজ। যদি দুইটা নাউন ফ্রেজ আমাদের কাছে থাকে তিনটা প্যাটার্নের মধ্যে, তাহলে আমরা থার্ড প্যাটার্নটিকে কি ক্লজ হিসেবে রাখতে পারবো? না, এটা চেঞ্জ করতে হবে। উই মাস্ট চেঞ্জ। তাহলে আমরা এখন কিভাবে চেঞ্জ করব? আমাকে ক্লজ, যে কারণে ওটা ক্লজ ছিল তাকে পঙ্গু করে ফেলতে হবে। কিভাবে পঙ্গু করব? আমি তাকে ইনঅ্যাক্টিভ কিভাবে করে দেব? যে অ্যাক্টিভ ভার্ব রয়েছে তাকে ইনঅ্যাক্টিভ করে দেব। এখন একটা অ্যাক্টিভ ভার্বকে ইনঅ্যাক্টিভ করার অন্যতম একটা উপায় হচ্ছে তাকে আইএনজি করে দেওয়া। Biting. Then thank you so much. The answer will be biting spiders. Biting spiders, hissing snakes, and squealing rodents fill the aquariums in Desmond's basement. Done? Any confusion for number 10? আসসালামু আলাইকুম স্যার, সরি স্যার একটু লেট হয়ে গেল আজকে জয়েন করতে। ওয়ালাইকুম আসসালাম জুবেদ, নো প্রবলেম, অসুবিধা নাই, মাত্র দুইটা সেন্টেন্স করেছি আমরা। নাম্বার 11 প্লিজ। খুবই সহজ, নাম্বার 11 বলো কি হবে? স্যার, ক্লাস উইথ ডক্টর রজার্স ওয়াজ আ নাইটমেয়ার, এখানে মেবি চেঞ্জ হবে। তা কিন্তু না। দেখো, ক্লাস উইথ ডক্টর রজার্স ওয়াজ আ নাইটমেয়ার, এরপরে একটা কি আছে? কোলন। ও হ্যাঁ হ্যাঁ, কোলন কোলন আছে আছে না? সে কোলন থাকা বলতেছে। মানে কি? কোলন থাকা মানে তার- হচ্ছে, এটা বাদ যাবে তো। হ্যাঁ, কোলন থাকা মানে হচ্ছে একটা সীমানা। এপার আর ওপার, বলতে পারো নদীর এপার আর নদীর ওপার, মাঝখানে হচ্ছে একটা নদী, সেটা নদীটা হচ্ছে কোলন, আর তার এপারের ওপার। এবার এপারের ওপার হিসাব তাহলে করো। মেবি কোনো ভুল নাই। ভুল নাই, এক্স্যাক্টলি। নদীর এপারে অর্থাৎ কোলনের আগের যে অংশটুকু রয়েছে, এখানে সবকিছু একটা একটা করে। ক্লাস উইথ ডক্টর রজার্স, দিস ইজ দ্য সাবজেক্ট। ডক্টর রজার্স এর সাথে যে ক্লাস, সেটা ওয়াজ আ নাইটমেয়ার, এখানে একটা ভার্ব একটা অবজেক্ট। ডক্টর রজার্স এর সাথে ক্লাস ছিল একটা দুঃস্বপ্নের মতো। নাইটমেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্ন। দ্য ক্লক সিমড স্টাক ইন আ প্লেস। আমার ক্লাসে তোমাদের মাঝে মাঝে মনে হয় এরকম হয়, আমার ধারণা, যে মাঝে মাঝে এমন হয় যে দ্য ক্লক সিমড স্টাক ইন আ প্লেস, ঘড়ি এক জায়গায় থেমে আছে। মানে ক্লাস আধা ঘন্টা করে ঘড়ির দিকে তাকাও, তাকায় দেখো যে 5 মিনিট হয়েছে মাত্র। ওকে, এটা একটা জিনিস। দেন দ্য এয়ার কন্ডিশনার ব্লিউ ইনএডিকুয়েট কুল, যে এসি রয়েছে, এসি থেকে খুব অল্প পরিমাণ অপর্যাপ্ত ঠান্ডা বের হয়। এডিকুয়েট অর্থ হচ্ছে এনাফ, আর ইনএডিকুয়েট মানে হচ্ছে নট এনাফ, যেটা অপর্যাপ্ত। অ্যান্ড আ ফ্লুরোসেন্ট বাল্ব বাজড ওভারহেড। ফ্লুরোসেন্ট অর্থ কি? ফ্লুরোসেন্ট বাল্ব কিরকম? টিউবলাইট। আমরা বাসায় যে টিউবলাইট গুলো ব্যবহার করি সেটা হচ্ছে ফ্লুরোসেন্ট বাল্ব। আর ফ্লুরোসেন্ট বাল্ব বাজড ওভারহেড, এবং তার মাথার উপরে একটা ফ্লুরোসেন্ট বাল্ব বাজিং সাউন্ড করছিল। এখন দেখো, দ্য ক্লক সিমড স্টাক ইন আ প্লেস, আমরা পরবর্তী অংশে দেখছি এটা একটা ক্লজ। দ্য এয়ার ব্লিউ ইনএডিকুয়েট কুল, দিস ইজ আ ক্লজ। আ ফ্লুরোসেন্ট বাল্ব বাজড ওভারহেড, দিস ইজ আ ক্লজ। সো হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ দ্য ক্লজেস? এই প্রত্যেকটা ক্লজের একই রকম প্যাটার্ন রয়েছে, সেটা কি? তারা কোন টেন্সে রয়েছে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। সিমড, ব্লিউ, বাজড and buzzed. So তিনটা ভার্ব, তিনটা কিন্তু past indefinite tense এ রয়েছে, so we can call it okay. 3 clauses are in the same patterns. Okay, any confusion for number 11? No sir.
Number 12, please. Number 12, please avoid it. Skip number 12, number 13. আমরা আবার নাম্বার 13-এ এখানে পেয়ার্ড কনজাংশনস চলে এসেছি। পেয়ার্ড কনজাংশনস এর পার্সপেক্টিভ থেকে দেখতে হবে নেদার নর। তো আমরা ভেরিফাই করব নিদারের পরে কোন প্যাটার্ন রয়েছে এবং নরের পর কোন প্যাটার্ন রয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লিজ গো থ্রু নাম্বার 13, প্লিজ রিড দ্য সেন্টেন্স। মিনিং গুলো একটু কঠিন না? বলে দিচ্ছি আমি। Number 13, neither the scows from her neighbors nor the disapproval of her husband will deter Larissa from painting her house hot pink with orange and white trim. একটা বাক্যে যদি neither এবং not থাকে তাহলে ওই সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। দেখো এখানে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে মিনিং নেগেটিভ নাকি সেন্টেন্স নেগেটিভ। লাইক বিষয়টা কেমন ছিল? I have a pen, এই সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি দাঁড়াবে? I haven't a pen। কিন্তু এটা কি হবে? হবে না। যদি এমন হতো I have a pen, এটা কোন টেন্স বলো তো? I have a pen প্রেজেন্ট ইনডিফিনিট। আর এটার পারফেক্ট করলে কি হবে? I have, ধরো যাক আমি কেনার কথা বলছি, I have bought a pen, sorry BOUGHT, I have bought a pen। এখন এই প্রথম সেন্টেন্সটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? I have not a pen but it's not okay। যদি তুমি সেকেন্ড যে সেন্টেন্সটা রয়েছে I have bought a pen, সেক্ষেত্রে এটা প্রযোজ্য যে I have not bought a pen। কিন্তু এই প্রথম যে সেন্টেন্সটা রয়েছে I have a pen, এটাকে যদি তুমি নেগেটিভ করতে চাও তাহলে সেক্ষেত্রে নেগেটিভটা হবে এমন I do not have a pen। এই সেন্টেন্সটা নেগেটিভ। ধরো যাক আমি আরেকটা সেন্টেন্স লিখলাম এরকম যে I have no pen, is the sentence positive or negative? সেন্টেন্স পজিটিভ কিন্তু তার মিনিং নেগেটিভ। ঠিক এরকম I have neither a pen nor a paper, এখানে বলো তো সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। সেন্টেন্স পজিটিভ বাট তার মিনিং নেগেটিভ। তাহলে সেন্টেন্স নেগেটিভ কিনা কিভাবে বুঝবো? সেন্টেন্স নেগেটিভ হয় কখন? যদি তার ভার্বটা নেগেটিভ হয়। এই যে এখানে দেখো এই যে দুইটা প্যাটার্ন আমরা ব্যবহার করেছি, দুইটা কোনোটাতে কিন্তু ভার্ব নেগেটিভ না। I have no pen, I have neither a pen nor a paper, কিন্তু তাদের মিনিংটা নেগেটিভ। আর বাকি যেগুলো রয়েছে I don't have a pen, I have not bought a pen, এখানে যখন ভার্ব নেগেটিভ হয় আমরা পার্থক্য করব কিভাবে? ভার্ব নেগেটিভ হলে তখন এই ভার্বের সাথে নট বসে। তুমি এরকম কখনো দেখেছো যে I do not have a pen, I does not have a pen? নো। ভার্বকে যখন নেগেটিভ করা হয় তখন সবসময় সেখানে নট বসে। এটা হচ্ছে পার্থক্য, যে সেন্টেন্স নেগেটিভ হওয়া মানে ভার্ব নেগেটিভ হওয়া, আর মিনিং সেন্টেন্স নেগেটিভ হলে অটোমেটিক্যালি তার মিনিংটাও নেগেটিভ হয়ে যায়। বাট সেন্টেন্সটা পজিটিভ হয়েও তার মিনিংটাও নেগেটিভ হতে পারে, যেটা নিদার কাজ করছে। এবং নিদারের কাজ হলো তার পুরো অর্থটাকে নেগেটিভ করে দেওয়া, যদিও তার ভার্বটা সবসময় পজিটিভ থাকে। যেমন এখানে দেখো উইল ডিটার, ভার্বটা কিন্তু এরকম হয়নি যে নেগেটিভ, এটা হচ্ছে উইল নট ডিটার কিন্তু হয়নি, এটা হচ্ছে উইল ডিটার। এখন আমরা মিনিংটা একটু দেখি। নিদার দ্য স্কাউস ফ্রম হার নেইবার্স, স্কাউল মানে হচ্ছে প্রচন্ড বিরক্তি, অ্যানোয়েন্স, কারোর উপরে কেউ যদি বিরক্তি প্রকাশ করে তাহলে সেটাকে বলা স্কাউল। নিদার দ্য স্কাউস ফ্রম হার নেইবার্স, তার প্রতিবেশীরা তার উপরে বিরক্ত,
নট দ্য ডিসঅ্যাপ্রুভাল অফ হার হাজব্যান্ড, এবং তার হাজব্যান্ডও বিষয়টির সাথে সম্মত নয়, তাহলে এই হাজব্যান্ডের অসম্মতি এবং প্রতিবেশীদের বিরক্তি এর কোনো কিছু কি করতে পারেনি? উইল ডিটার ল্যারিসা, ল্যারিসাকে বিচ্যুত করতে পারেনি। যেহেতু আমার অর্থ করতে হবে নেগেটিভ, তো আমি এভাবে বলবো যে উইল ডিটার ল্যারিসা, যে তাকে তার সংকল্প ধরে রাখতে দেয়নি, মানে সংকল্প থেকে বিচ্যুত করতে পারেনি। কিসের সংকল্প? ল্যারিসা কিসের সংকল্প করেছে? ফ্রম পেইন্টিং হার হাউস হট পিঙ্ক, তার বাড়ির রং সে করবে পিঙ্ক কালার দিয়ে, উইথ অরেঞ্জ অ্যান্ড হোয়াইট ট্রিম, যার সাথে একটু কমলা রং এবং সাদা রং এবং কমলা রঙের ছটা থাকবে। ওই বাড়ির দিকে কি রোদের মধ্যে তাকানো যাবে? এমনিতে বাড়ির রং পিঙ্ক কালার, তার উপরে আবার হচ্ছে কমলা কালার এবং সাদা হোয়াইট কালারের ট্রিম দেওয়া, মানে মিক্সচার দেওয়া। সো এটা খুবই আই আই ফ্রেন্ডলি হবে না, একদমই আই ফ্রেন্ডলি হবে না, এটা খুব প্রবলেমেটিক হবে। তো যাই হোক, এখানে আমরা দুইটা পার্টকে আইডেন্টিফাই করি, neither the skulls from her neighbors nor the disapproval of her husband. বলো। প্রথম অংশ নিদারের পরে আমাদের শর্ত হচ্ছে নিদারের পর আমরা যে প্যাটার্ন ব্যবহার করবো, নরের পর আমাকে সেম প্যাটার্ন ইউজ করতে হবে। তাহলে নিদারের পর এটা কোন প্যাটার্ন রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট। ইজ ইট প্রেজেন্ট টেন্স? দ্য স্কালস ভার্বের আগে কখনো কি দি বসে? আই দি ইট রাইস কখনো হয় দেখেছি? না, না, হয় না। ভার্বের আগে কখনো দি হয় না। ডিটারমিনার বা আর্টিকেল এটা সবসময় নাউনের আগে বসে, নাউনের সাথে বসে আর কি, আগে নাও বসতে পারে, কিন্তু নাউনের জন্য তাদেরকে ব্যবহার করা হয়। তাহলে দ্য স্কালস ফ্রম হার নেইবার্স এটা একটা নাউন, এবং টেকনিক্যালি এটা একটা নাউন ফ্রেজ। Second, on the disapproval of her husband, again the before disapproval. Disapproval, the word, it can be used also as adjective, এটাকে adjective হিসেবে কিন্তু ব্যবহার করা যায়। তাহলে the disapproval of her husband, this part is also another phrase, and the phrase is in noun phrase. So we have two phrases here. One is the skulls from her neighbors, another on the disapproval of her husband, and both of the phrases are in noun phrase. So number 13, the sentence is okay. Any question for number 13? I think not. Number 14, please. আবার ওই জিনিসটা ভেরিফাই করবা যে ইদারের পর আমরা যে প্যাটার্ন ব্যবহার করবো, অরের পর আমাকে সেম প্যাটার্ন ইউজ করতে হবে। দেখি তো আমরা সেটা করা হয়েছে কিনা। What is your decision for number 14? কে বলবে? ঠিক মনে হচ্ছে? ওকে, জি স্যার, আমরা ঠিক একটু, মনে হচ্ছে। আচ্ছা আমরা একটু মিনিংটাকে দেখে নিই। ল্যারিসা উইল ইদার, এখন ল্যারিসা আগে তার বাড়ির রং করবে, আর বাড়ির অন্যান্য প্ল্যান কি সেটা বলছে 14 নম্বরে। ল্যারিসা উইল ইদার অ্যাড ফ্লক অফ প্লাস্টিক পিঙ্ক ফ্লেমিঙ্গোস, একটু আগে আমরা কথা বলছিলাম পাখির ঝাঁক নিয়ে, তো ফ্লক এটা সেটা এসেছে। ল্যারিসা তার বাড়ির যে এক্সটেরিয়র রয়েছে, সামনের পার্শ, সেই লনকে কিভাবে সাজাবে? উইল অ্যাড ফ্লক অফ প্লাস্টিক পিঙ্ক ফ্লেমিঙ্গোস, প্লাস্টিকের তৈরি পিঙ্ক কালারের ফ্লেমিঙ্গোস। ফ্লেমিঙ্গোস মানে হচ্ছে সারস পাখি টাইপের এক ধরনের পাখি। তো তার বাড়িতে সে হয় ফ্লেমিঙ্গোসের একটা ঝাঁক, প্লাস্টিক পিঙ্ক ফ্লেমিঙ্গোসের ঝাঁক যোগ করবে ডেকোরেশন হিসেবে, অথবা অর শি উইল পারচেজ আ ফ্যামিলি অফ সিরামিক নমস। নমস অর্থ হচ্ছে এক ধরনের দৈত্য টাইপের দৈত্য আর কি। নমস মানে হলো দৈত্য, তো এখানে সিরামিক নমস বলতে বুঝেছে দৈত্যের আবক্ষ মূর্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের সামনে অনেকগুলো আবক্ষ মূর্তি আছে, এই নমস, ঠিক নমস না, ওখানে এরকম সিরামিক তৈরি অনেকগুলো ছোট ছোট আবক্ষ মূর্তি রয়েছে। এটাই হচ্ছে, হ্যাঁ এখানে বলছে এই নমস এর আবক্ষ মূর্তি সে ওখানে স্থাপন করবে, অর্থাৎ সে এক্সটেরিয়র ডিজাইন করবে তার বাড়ির ফর দ্য ফ্রন্ট লো, সামনের ফ্রন্ট লনের জন্য। এখন দেখি আমরা কি বলা হচ্ছে, আমরা ইদার এবং অর এই দুইটা পার্টকে আলাদা করে ফেলি। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান এন্ড সেকেন্ড ওয়ান।
Larissa will either add এখানে সাবজেক্ট কে Larissa, ভার্ব ভার্বে কিন্তু দুই ভাগ হয়ে গেছে, একটা অক্সিলারি একটা মেইন ভার্ব। উইল হচ্ছে অক্সিলারি, উইল অক্সিলারি এবং শ্যাকোর সাথে উইল একটা মডেল, আমরা জানি উইল হচ্ছে একটা মডেল অক্সিলারি। তো উইলের পরে ভার্বে কোন ফর্ম বসে? present form, sir. না, প্রেজেন্ট ফর্ম বলা যাবে না, Form, sir. বেস ফর্ম, বেস ফর্ম বসে। তাহলে এখানে অক্সিলারি বসেছে ইদারের আগে না পরে? Sir, আগে sir. আগে। আর ইদারের পরে কি বসেছে? Added, base form. বেস ফর্ম। সুতরাং তোমাকে তুমি ইদারের পরে যে ধরনের প্যাটার্ন পাবে অরের পরে ঠিক সেম প্যাটার্ন ইউজ করতে হবে তোমাকে। তাহলে ইদারের পরে রয়েছে একটা বেস ফর্ম, অরের পরে কোনটা ব্যবহার করতে হবে? Form, sir. বেস ফর্ম ব্যবহার করতে হবে। দেখো তো অরের পরে তো আছে কিনা। তার একটা auxiliary verb আসছে। আবার একটু বলো। অরের পরে একটা অক্সিলারি আসছে, শুধু তাই নয়, সেখানে সাবজেক্টও আসছে, অর্থাৎ sir. একটা কমপ্লিট ক্লজ ব্যবহার করা হয়েছে। আমরা কি ইদারের পরে একটা কমপ্লিট ক্লজ পেয়েছিলাম? No, sir. No. বাকিদের কি অবস্থা, তোমরা কি বুঝতে পারছো? অন্যরা যারা রেসপন্স করছো না বা কথা বলছো না, কারো কোনো কনফিউশন আছে কিনা এটা এই বিষয়গুলোতে? যদি কারো কনফিউশন থাকে বলবা। এখানে উইল ইদারের আগে কি রয়েছে সেটা অরের জন্য বিবেচনা। or will not consider what are staying before either. ইদারের আগে কারা রয়েছে সেটা উইল or কখনোই বিবেচনা করবে না। So after either we have base form, we have to maintain after or the base form, but we can get here subject and auxiliary, additional subject and auxiliary. It is not fair. আমরা এখানে কোনো ক্লজ দরকার পাচ্ছি না, আমাদের দরকার শুধুমাত্র একটা বেস ফর্ম এবং তার এক্সটেনশন, আই মিন তার অন্যান্য অবজেক্ট গুলো দরকার। তো এখানে শি এবং উইল এই দুইটা এখান থেকে যদি আমরা তুলে দেই তাহলে কি হবে দেখো তো এখন ঠিক আছে কিনা। আফটার ইদার উই গেট অ্যাড বেস ফর্ম, পারচেজ বেস ফর্ম। ইজ ইট ওকে নাও? ইয়েস, ইট ইজ ওকে। Yes, sir. সমাধান কি হয়ে গেল? নো, একটা জায়গায় একটা ছোট্ট ভুল থেকে গেছে, বলো তো কোথায়? কমা, অরের পরে একটা কমা ব্যবহার করা হয়েছে না, এটা সঠিক নয়। ইদার এবং অরের মাঝে কখনো কমা বসে না। সামহাউ কখনো কখনো নট অনলি বাট অলসো সাথে কমা বসে, কিন্তু ইদার অর, নিদার নর, বোথ এন্ড এগুলোর সাথে কখনোই কমা বসে না। সো দিস কমা উইল বি রিমুভড। নাও ইট ইজ ওকে, কমপ্লিটলি ওকে। এখন তোমাকে যদি একটু ঘুরিয়ে দেওয়া হয় এই সেন্টেন্সটা, ধরো যাক পরীক্ষায় তোমাকে এভাবে দেওয়া হলো, বাক্যটাকে এইভাবে করা হলো, তখন বলো তো এই সেন্টেন্সের ব্যাপারে ডিসিশন কি আসবে? ওকে মনে হচ্ছে স্যার। এখন ওকে, পরীক্ষা কিন্তু এরকম থাকতে পারে, ওকে সবগুলো ডিরেক্ট না থেকে এরকম কিছুটা পরিবর্তন করে দেওয়া হতে পারে। সো নাম্বার 14, according to the previous discussion, number 14 is not okay and we made the necessary correction for number 14. Now number 15 please. Very easy to solve, number 15. Number 15. এখানে কয়টা ক্লজ ব্যবহার করা হয়েছে বলো তো? পারবে কেউ বলতে? স্বাধীন কি আজকে জয়েন করেছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার না আসার কথা আজকে? স্যার আমি ভার্সিটির সামনে ক্লাসটা শেষ হলে আসছিলাম। ও আচ্ছা, বিল্ডিং এর সামনে দাঁড়ায় আছি। আচ্ছা তুমি এখানে আসো, বিল্ডিং বি তে আসো, আমি আছি তো রুমে। বিল্ডিং বিতে স্যার কত নাম্বার রুম? 605 এ আসো। ওকে স্যার। 605। ওকে স্যার। ওকে আচ্ছা, ওকে।
Okay. Number 15, number 14, number 15. Until the weavers arrived home at 5 p.m., the clock ticked, the refrigerator hummed, and the dog snoring in the otherwise quiet house. Until the weavers arrived home at 5 p.m. যতক্ষণ পর্যন্ত উইভার্স ফ্যামিলি, দা উইভার্স বলতে এখানে উইভার ফ্যামিলিকে বোঝানো হয়েছে, অর্থাৎ ওই ফ্যামিলির আরো অনেক মেম্বার রয়েছেন। তারা বাসায় ফিরেন বিকাল 5টায়। তো তারা বাসায় আসার আগ পর্যন্ত ওই বাসায় কি কি সাউন্ড থাকে সেটা তারা বলছে। সেটা হচ্ছে দ্য ক্লক টিকড, ঘড়ি টিক টিক সাউন্ড করে। দ্য রেফ্রিজারেটর হামড, রেফ্রিজারেটরের একটা হামিং সাউন্ড হয়, ওই যে হুম করে একটা সাউন্ড আসে এটা। এই আর আরেকটা হচ্ছে দ্য ডগ স্নোরিং ইন দ্য আদারওয়াইজ কোয়াইট হাউস। স্নোরিং অর্থ কি? মানুষ ঘুমাইলে কি করে? নাক ডাকে। জি স্যার। তো নাক নাক ডাকে না মুখ ডাকে? আসলে ডাকে কি? স্যার ডাকে হলো স্যার গলা থেকে সাউন্ড আসে। গলা থেকে? মানে গলায় দিয়ে তো সাউন্ড বের হয় না, সাউন্ড বের হয় কিন্তু মুখ দিয়ে, আর দোষ হয় সব নাকের। ও নাক অবশ্য মূলত দায়ী এই মানে মুখ ডাকার জন্য। আমরা সাধারণত বলি নাক ডাকা আর কি। তাহলে দ্য ডগ স্নোরিং ইন দ্য আদারওয়াইজ কোয়াইট হাউস, এখানে স্নোরিং আমরা তিনটা পার্ট এখানে দেখতে পাচ্ছি। দুইটা ক্লজ মেইনলি এখানে রয়েছে। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, প্রথম যে অংশটুকু রয়েছে আনটিল দ্য উইভার্স অ্যারাইভড হোম এট 5 p.m. দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের বিপরীতে আরেকটা ক্লজ কি থাকে? প্রিন্সিপাল ক্লজ। বাকি সবটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজেস। প্রিন্সিপাল ক্লজ যে পার্টে হওয়ার কথা ছিল সেখানে তিনটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, তিনটা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। তিনটা প্যাটার্ন কি কি? দ্য ক্লক টিকড, হ্যাঁ ভাই, হ্যাঁ ওটা হয়েছে, আমি পরে ফোন দিচ্ছি আমি ক্লাস শেষ করে। ওটা মঙ্গলবার, নেক্সট মঙ্গলবার আমি বিস্তারিত বলতেছি। দ্য ক্লক টিকড এটা হচ্ছে একটা ক্লজ। দ্য রেফ্রিজারেটর হামড, ক্যান ইউ সে দ্য স্ট্যাটাস অফ দ্য ক্লজ? তারা কোন ধরনের প্যাটার্নে রয়েছে ক্লজগুলি? কোন টেন্সে রয়েছে? ফার্স্ট ইনডিফিনাইট, খুবই সিম্পল, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে থার্ড প্যাটার্ন যেটা রয়েছে দ্য ডগ স্নোরিং ইন দ্য আদারওয়াইজ কোয়াইট হাউস, তাহলে এই প্যাটার্নটিও সেই হিসেবে কি হওয়া উচিত ছিল? ফার্স্ট ইনডিফিনাইট, কিন্তু তা কি হয়েছে? না স্যার, স্নোর হওয়ার কথা ছিল। সুতরাং কারেকশন কি হবে? স্নোর্ড। স্নোরড ইন দ্য আদারওয়াইজ কোয়াইট হাউস। ওকে, এখন এটা কমপ্লিট। নাম্বার 16 প্লিজ। বলো নাম্বার 16 কি হতে পারে? What is your decision, number 16? স্যার আসো ভিতরে আসো। ওকে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিতরে। তোমরা মাইক্রোফোনটা অফ করে দাও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ক্লাসমেটরা তো সব চলে আসছে রুমেই। আচ্ছা এক মিনিট, তাহলে কিভাবে ক্লাস নেবো বলো? অর্ধেক তো আমার সামনের, অর্ধেক এদিকে অনলাইনে। স্যার আমরা ফার্স্ট টাইম জীবিত অফলাইনে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, মানে মিক্সড। আচ্ছা অর্ধেক অফলাইনে অর্ধেক অনলাইনে। ঠিক আছে, তাহলে তোমরা বসো, আমি তোমাদের একটা এক কপি করে প্রিন্ট দিই। বসো এখানে, এই চেয়ারগুলোতে বসো। স্যার ক্যামেরাটা অন করেন। স্যার ওরা কি আচ্ছা ক্লাস করতে গেছে? হ্যাঁ, ওরা ক্লাস করতে আসছে, ওদেরকে ক্যামেরা দিয়ে দিচ্ছি ওদের সামনে। স্যার একটু দেখি স্যার সবাইকে ক্যামেরায়। আচ্ছা ক্যামেরা ঘুরে না স্যার? হ্যাঁ, ক্যামেরা ঘুরে না? না এত দামি ক্যামেরা কি আমার আছে? এই যে তোমার ক্লাসমেটের সামনে যে বসছে। এই আর কি।
হ্যাঁ, না সেটা তো নেবেই। আচ্ছা প্লিজ একটু দাঁড়াও, আমি কন্টিনিউ করছি। যাবো একটু পর, শেষ করে 6টা পর্যন্ত টাইম। তিনজনের তিনটা। আচ্ছা আচ্ছা, তোমাদের তিনজনের তিনটা কপি তোমরা এখানে ফলো করো। নাম্বার 16 আমরা কথা বলছিলাম নাম্বার 16 নিয়ে। বাকিরা যারা অনলাইনে আছে আমার সাথে কন্টিনিউ করো। Number 16, Jessica has found that neither background music nor potato chips make writing her research essay any easier. জেসিকা তার একটা রিসার্চ পেপার কমপ্লিট করার চেষ্টা করছে, তো এটার জন্য সে তার কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য এবং তার মধ্যে যেন টায়ার্ডনেস কাজ না করে এটার জন্য সে কতগুলো স্ট্র্যাটেজি ফলো করেছে, এবং তার পার্ট হিসেবে সে মনে করছে তার একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে হালকা তালে, অথবা কখনো কখনো সে একটু চিপস খাবে। এভাবে হয়তো তার রিসার্চ কাজটা এগিয়ে নেওয়াটা সহজ হবে। এখন এখানে নিদার এবং নট দুইটা পার্টে আমরা একটু ফলো করি, যে নিদারের পর রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, নরের পর রয়েছে পটেটো চিপস। সাবজেক্টের জায়গায় দ্যাটের পর একটা নতুন ক্লজ তৈরি হয়েছে, এবং এই দ্যাটের পর নিদার থেকে একটা নতুন ক্লজ তৈরি হয়েছে। দ্বিতীয় যে ক্লজটা রয়েছে দ্যাটের পর একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, এবং এই ক্লজটাতে ভার্ব হচ্ছে মেক। তাহলে মেক যদি ভার্ব হয় তার আগের অংশটুকু হলো সাবজেক্ট। অর্থাৎ এখানে যে দুইটা সাবজেক্ট, নিদারে একটা সাবজেক্ট, মানে এটা একটা কম্পোনেন্ট সাবজেক্টের জন্য, নরের পরে পটেটো চিপস এটা আরেকটা কম্পোনেন্ট। ফলে কি হলো দেখো, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা কোন, আমরা এটাকে কি আমরা ফ্রেজ বলবো নাকি ক্লজ বলবো? ফ্রেজ। এটা একটা phrase. Definitely it is not a clause because it has no subject and verb. So it is a phrase, and how can we name this phrase? Noun phrase, definitely. Background music, here music is the head word, and then chips, this is the head word. So this is a noun phrase, and both of them are noun phrases. So we can say that number 16, the sentence is okay. Right? Any confusion? I think not. Sure. Okay, number 17, please. Very easy to answer. Number 17 একবার পড়ো তারপরে সলভ করে ফেলো। Okay. Mark looked under the bed in the hamper and he even searched his brother's closet, but he could not find his favorite University of Florida t-shirt. এখানে দ্বিতীয় পার্টে বার্ক দিয়ে যে পরের ক্লজটি যেটা রয়েছে সেটা আমরা বুঝতে পারছি যে মার্ক তার ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা লেখা যে টি শার্ট রয়েছে সেই টি শার্টটি হারিয়ে ফেলেছিল, তো সেটা কোথাও সে খুঁজে পাচ্ছে না। এটা খোঁজার জন্য সে কি কি জায়গা খুঁজছে সেটা প্রথমে বলা হচ্ছে। মার্ক লুকড, সে কোথায়, এখানে আগের দিন আমরা একটা দেখেছিলাম যে লুক ভার্ব মানে কিন্তু আসলে দেখা না, এখানে লুক ভার্ব অর্থ হচ্ছে খোঁজা বা কোনো টু সার্চ সামথিং, সেই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে মার্ক লুকড, কোথায় কোথায় সে খুঁজেছিল? আন্ডার দ্য বেড, বেডের নিচে, ইন দ্য হ্যাম্পার, দেন তার যে হ্যাম্পার বলতে হচ্ছে কাপড় লন্ড্রি করে সে যে ঝুড়িতে রেখে দেয় ওটা, অ্যান্ড হি ইভেন সার্চড হিজ ব্রাদার্স ক্লোজেট। ক্লোজেট বলতে এক ধরনের ওয়াল ক্যাবিনেট আছে আর কি, ওয়াল ওয়ার্ড্রোবের মতো আছে, যেটা বিভিন্ন ধরনের দামি অ্যাপার্টমেন্ট গুলোতে বা 5 স্টার হোটেল গুলোতে থাকে, যে ওয়ালের সাথে একটা শেলফ করা থাকে, সেখানে ড্রেস গুলো রাখে এটা। তাহলে মার্ক এই সমস্ত জায়গাগুলোতে খুঁজেছিল। এখানে আমরা তিনটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, মার্ক একটা সাবজেক্ট এবং তার সাথে ভার্ব রয়েছে একটাই লুকড, কিন্তু সে কোথায় খুঁজেছিল এই অবজেক্টের জায়গাটাতে তিনটা প্যাটার্ন রয়েছে। নাম্বার 1, আন্ডার দ্য বেড, Yes, sir. in the hamper. We can find these two phrases in prepositional pattern, right? Two Yes, of sir. them are prepositional phrases. Under the bed, prepositional phrase. In the hamper, prepositional phrase. And even he searched his brother's closet. Third point এসে কি হচ্ছে যে এখানে কিন্তু আমরা কোনো prepositional phrase পাইনি। এখানে আমরা কি পেয়েছি? একটা Yes, sir. ক্লজ পেয়েছি, he even searched। No space. হ্যাঁ, একটা ক্লজ পেয়েছি। এই ক্লজটি, আমাদের কি ক্লজ দরকার? No, we need a phrase. No, sir. And technically, specifically prepositional phrase. So we have to remove all the components of clause. একটা ক্লজের যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে সেই সমস্ত কম্পোনেন্ট গুলো এখান থেকে রিমুভ করে দিতে হবে। তাহলে সাবজেক্ট আমি উঠিয়ে দিলাম। ইভেন আসলে ইভেনে কোনো ভ্যালু নাই, ইভেন এখানে কমন এজেন্ডা হিসেবে আসছে, এটা কোনো বিশেষ কোনো কাজ নেই অর্থ পরিবর্তন ছাড়া, মানে অর্থ অ্যাড করা ছাড়া এর কোনো কাজ নেই, সেন্টেন্স স্ট্রাকচারে সে কোনো ভূমিকা রাখবে না। তাহলে ইভেন তুলে দিলাম, সার্চড এটাও তুলে দিলাম। এখন
আমরা ক্লজ হওয়ার সমস্ত এলিমেন্ট গুলো এখান থেকে বাদ দিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি, কারণ এখনো তো এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়নি। সো দ্য লজিক্যাল প্রিপোজিশন ফর ক্লোজেট ইজ in his brother's closet. Number 17, now 3 patterns are in the same structure. In his brother's closet. Okay. Now read number 18, please. নাম্বার 18 কিন্তু মনে ঠিক মনে হচ্ছে, হ্যাঁ সামহাউ। নাম্বার 5 এ আমরা একটা প্যাটার্ন দেখেছিলাম না, যে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে কখন ব্যবহার করা পসিবল। একটা দেখেছিলাম আমরা, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে কেন আনা হয়, তাকে কোশ্চেন করার জন্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্নে আনার জন্য, জি জি অথবা জি। নট অনলি বাট অলসো ইউজ করার জন্য। এখানে আবার ওই প্যাটার্নটা ইউজ করা হয়েছে। দেখো, আফটার ইউ ইট টুনা সালাদ ফ্রম ক্যাম্পাস ক্যাফেটেরিয়া, তুমি যদি ক্যাম্পাস ক্যাফেটেরিয়া থেকে টুনা সালাদ খাও, টুনা মাছের দিয়ে যে সালাদটা তৈরি করে সেটা যদি খাও, তাহলে কি হবে? নট অনলি উইল ইওর স্টমাক রাম্বল, তোমার পেটের মধ্যে শুধু গুড় গুড় করে ডাকবে তা নয়, মানে পেট খারাপ হতে পারে। আর শুধু তাই নয়, বাট ইউ উইল অলসো স্নিজ ফর আওয়ার্স, তুমি ঘন্টার পর ঘন্টা হাঁচি দিতে থাকবে। স্নিজিং অর্থ হচ্ছে হাঁচি দেওয়া, আর কাফিং অর্থ হচ্ছে কাশি দেওয়া। তাহলে তুমি শুধু হাঁচি দিতে থাকবে তাই নয়, মানে শুধু পেটে ডাকবে তাই নয়, তোমার হাঁচি আসবে বারবার। কেন হাঁচি আসবে? ফ্রম দ্য জেনারাস অ্যাডিশন অফ এমএসজি। এমএসজি কি জিনিস? টেস্টিং সল্ট, মনোসোডিয়াম গ্লুটামেট, যার সাইন্টিফিক নেম। এই মনোসোডিয়াম গ্লুটামেটের অতিরিক্ত ব্যবহার, জেনারাস অ্যাডিশন মানে হচ্ছে উদার, মানে হাত খুলে সে ব্যবহার করেছে। মানে এত পরিমাণ এমএসজি প্রয়োগ করেছে যে এটা প্রভাবে তোমার হাঁচি আসবে এবং তোমার পেট খারাপ হতে পারে প্রচুর প্রচুর মশলার প্রভাবে। হ্যাঁ, না কমই তো খাইতে হয় টেস্টি করার জন্য। এটা এই যে বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে এখন ঢাকায় আছে, খাবারের খুবই টেস্ট থাকে, মানে খাবার খেলে মনে হয় যেন আবার খাই, কিন্তু এই খাবারগুলোতে তারা টেস্টি করার জন্য এই যে টেস্টিং সল্টের পরিমাণ প্রচুর পরিমাণে দেয়। যেটা জেনারেস মানে হচ্ছে উদার, মানে হচ্ছে হাত খুলে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সে প্রচুর পরিমাণে প্রয়োগ করেছে আর কি। এটা ইনডিরেক্টলি বোঝানো হয়েছে যে অ্যাবান্ডেন্ট ইউজ অফ এমএসজি। ওকে, এবং এটা খাবার টেস্টি করার জন্য ব্যবহার করে মনোসোডিয়াম গ্লুটামেট, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এটা অপরিমিত ব্যবহার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ওকে, এখন দেখো এখানে নট অনলি বাট অলসো ব্যবহার করা হচ্ছে। আমরা দুইটা প্যাটার্নকে আগে আলাদা করে ফেলি। নট অনলি ইওর স্টমাক রাম্বল, এটা একটা অংশ ছিল, বাট ইউ উইল অলসো স্নিজ। আমরা নট অনলির পর যে ধরনের স্ট্রাকচার পাবো, বাট অলসোর পরও আমাদেরকে সেম স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে নট অনলি পর আমরা কি পাচ্ছি? একটা ক্লজ। এখানে এই ক্লজটির মধ্যে সাবজেক্ট কি বলতো? নো, ইওর স্টমাক। ইওর স্টমাক, ইওর কিন্তু সাবজেক্ট না। অনেকের চোখ কিন্তু ইওর দিকে থাকবে, কিন্তু ইওর একা সাবজেক্ট হতে পারে না কখনো। ইউ থাকলে সাবজেক্ট হয়, কিন্তু ইওর কখনো সাবজেক্ট হয় না। ইওরের পরে কোনো না কোনো একটা নাউন উল্লেখ করতে হয়। ওকে, কারো কনফিউশন আছে এই পয়েন্টটাতে? ইওর স্টমাক উইল রাম্বল, মূলত এটা এরকম ছিল, ইওর স্টমাক উইল রাম্বল। তাহলে এই যে ক্লজটা আমরা এখানে পাচ্ছি, এই ক্লজটি কোন টেন্সে রয়েছে? ইট ইজ ইন ফিউচার ইনডিফিনিট টেন্স। সো আফটার নট অনলি উই হ্যাভ টু ইউজ দ্য সেম প্যাটার্ন ইন বাট অলসো। আমরা বাট অলসোর যে সীমানা দেখতে পাচ্ছি সেখানে কি রয়েছে একটু দেখি। বাট ইউ উইল অলসো স্নিজ ফর আওয়ার্স, এগেইন উই ক্যান গেট আ ক্লজ ইন ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে একটু শাফল করা হয়েছে, অলসোটা একটু পরে চলে গেছে, বাট অলসো না হয়ে বাট ইউ উইল অলসো ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু গতদিন দেখেছিলাম যে বাট ঠিক থাকলে হবে, বাটের পরে অলসো বিভিন্ন জায়গায় বসতে পারে, তাকে একদম শেষেও বসানো যেতে পারে, তাকে আমরা চাইলে বাট ইউ অলসো উইল এরকম আমরা ব্যবহার করতে পারি। অলসো নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই, আমাদের নির্দিষ্ট পরিমাণ প্যাটার্ন পেলেই সেটা যথেষ্ট হবে। তাহলে ইউ উইল অলসো স্নিজ, এখানে এই অংশের মধ্যে আমরা একটা ক্লজ দেখতে পাচ্ছি যেখানে একটা সাবজেক্ট রয়েছে এবং একটা অক্সিলারি এবং মেইন ভার্ব রয়েছে। সো two patterns are same, two components are same. Number 18, the sentence is okay. And thank you who answered number 18 as okay. Now number 19. Very easy to answer. Number 19 কিন্তু খুবই সোজা। বলো নাম্বার 19 কি হবে?
Natalia blinked her eyes, she wiped her glasses and then squinted at the screen, but she could not decipher the small text crammed onto the presentation slide. যে তোমাদের সাবজেক্টিভ একটা টপিক আসছে এখানে, ডিসাইফারিং। হোয়াট ইজ দ্য ওয়ার্ড ডিসাইফার? ডিসাইফার অর্থ কি বলো? Yes. এখান থেকে একটা মিনিং বের করা, কেউ বলতে পারবা এখানে? ডিসাইফার মিন্স ডিকোড, টু ডিকোড দ্য মিনিং অফ সামথিং, কোনো কিছুর হিডেন কোনো একটা কিছুর অর্থ বের করা আর কি। যাই হোক, সেটা যে কোনো কিছুর মিনিং বের করা হতে পারে। বাট নাটালিয়া ব্লিঙ্কড হার আইস, নাটালিয়া তার চোখ মিটমিট করছে। ব্লিঙ্কিং মানে হচ্ছে চোখ মিটমিট করা। শি ওয়াইপড হার গ্লাসেস, সে তার চশমা মানে চোখে চশমা একবার মুছে ফেললো। দেন স্কুইন্টেড অ্যাট দ্য স্ক্রিন। স্কুইন্ট মানে হচ্ছে আমরা অনেক সময় অনেক দূরের একটা জিনিস দেখার জন্য যদি দেখতে না পাই, আমাদের ভীষণ ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা চোখ ছোট করে তাকানোর চেষ্টা করি যে দেখা যায় কিনা। কিন্তু এই যে বিষয়টা চোখ ছোট করে দেখা, দূরের জিনিস দেখার চেষ্টা করা, এটা হচ্ছে স্কুইন্টিং। তাহলে সে তিনটা কাজ করছে, সে চোখ মিটমিট করছে, সে তার চশমা মুছে ফেললো, অথবা সে মনে করলো তার চোখ ছোট করলে হয়তো সে লেখা দেখতে পাবে। কিন্তু বাট শি কুড নট ডিসাইফার, কিন্তু কোনোভাবে সে ডিকোড করতে পারলো না, বুঝতে পারলো না। কি বুঝতে পারলো না? দ্য স্মল টেক্সট, এত ছোট লেখা ছিল, ক্রামড অনটু দ্য প্রেজেন্টেশন স্লাইড, মানে প্রেজেন্টেশন স্লাইডে এত ছোট ছোট টেক্সট রাখা হয়েছে, এত ছোট ছোট ফন্ট রাখা হয়েছে যে সে বুঝতে পারছে না। এখন আমরা গ্রামাটিক্যালি দেখি। প্রথম অংশে নাটালিয়া সাবজেক্ট, এবং একটা সাবজেক্টের সাথে এখানে তিনটা ভার্ব ব্যবহার করা হয়েছে। দ্য ফার্স্ট ভার্ব ব্লিঙ্কড, দ্য ফার্স্ট ওয়ান ব্লিঙ্কড, সেকেন্ড ওয়ান ওয়াইপড, এন্ড থার্ড ওয়ান স্কুইন্টেড। এই তিনটা ভার্ব কোন প্যাটার্নে রয়েছে বলো তো? ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি এটাকে ওকে বলতে পারি? নো, একটা ডিস্টার্ব আছে মাঝখানে, বলো তো কে? শি। দেন আসলে দেন কোনো ভ্যালু অ্যাড করে না, দেন সাবজেক্টও না, বা ওই সেন্টেন্সে আর কোনো ভূমিকা রাখতে পারে না। ওকে, দেন হচ্ছে এখানকার মানে দুধ ভাত বলা যায় আর কি, ওর কোনো ভূমিকা নেই। ও থাকলেও কি না থাকলেও কি, ও জাস্ট একটা সিকোয়েন্সিং আনার জন্য এসেছে। এবং তারপর এই তারপর কথাটার জন্য ওকে আনা হয়েছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট রয়েছে সেকেন্ড ফেজে। দেখো, ওয়াইফটার সাথে শি রয়েছে সাবজেক্ট। আসলে এখানে কি নতুন কোনো ব্যক্তি এসেছে? নতুন কোন সাবজেক্ট এসেছে? না, আমাদের কাছে কিন্তু সেম সাবজেক্ট ছিল নাটালিয়া, একটাই সাবজেক্ট, এবং একটা সাবজেক্টের সাথে আমরা তিনটা ভার্ব ব্যবহার করেছি। দ্বিতীয় অংশে যে একটা অতিরিক্ত প্রোনাউন ব্যবহার করা হয়েছে সাবজেক্ট হিসেবে, তার কোনো প্রয়োজনই নেই, কারণ এখানে তো ব্যক্তি পরিবর্তিত হয়নি। এখানে সাবজেক্ট যিনি কাজটি করছেন সেই জায়গাটাতে কিন্তু কোনো পরিবর্তন আসেনি, একই রকম সাবজেক্ট রয়েছে, একই ব্যক্তি এই কাজগুলো করছে। সো দিস শি ইজ রিডান্ডেন্ট। ওকে, it is faulted, it is a faulty part by redundancy, so we have to remove she. Now Natalia blinked, wiped and squinted. The sentence is okay. And last one, number 20 please. Okay, any decision for number 20? এটা একটু ডিফিকাল্ট, তারপরে কোনো গেস আছে কিনা? মনে হইতেছে এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, মানে আনহ্যাপি ম্যান একটা আছে, তারপর দা ইরিটো ম্যান, তারপর দা ওয়েট্রেস। ফাইলটা চলে গেল কেন? ওকে, এবার আমি একটু সিম্পল করে দিই। দেখো, নিদার এন্ড নর দুইটা পার্ট রয়েছে। আন্ডারলাইন দ্য পার্ট আফটার নিদার। নিদারের পরে যে অংশটুকু রয়েছে সেটাকে আমরা আন্ডারলাইন করলাম, নরের পরে যে অংশটুকু রয়েছে সেটাও আমরা আন্ডারলাইন করলাম। এবার আমরা একটু জাস্টিফাই করে দেখি। নিদার দ্য আনহ্যাপি ম্যান উইথ দ্য কোল্ড স্যুপ, এখানে এই প্রত্যেকটি অংশের সাথে ডাবল ফ্রেজ ব্যবহার করা হয়েছে। কিরকম দেখো, দ্য আনহ্যাপি ম্যান, দিস ইজ আ ফ্রেজ and it has another phrase following the previous one with a cold soup. Second part, again the same pattern. First one is a noun phrase with a prepositional phrase. দেখো তো খেয়াল করে মিলে কিনা? The unhappy man with a cold soup, unhappy man, this part is a noun phrase and it is following a prepositional phrase with a cold soup. In the second one, after nor, the irate woman, this is a noun phrase with an empty glass of iced tea, it is a prepositional phrase. So in gross they are noun phrases.
যেহেতু আমরা বলেছিলাম যে যখন আমরা একটা পার্টিকুলার পার্ট ব্যবহার করব, ওই পার্টের মধ্যে যে প্রধান সে হচ্ছে তার নামকরণ অনুসারে ওই ফ্রেজটিকে নামকরণ করতে হবে। আমরা তো এই ফ্রেজকে আসলে ডুয়াল নেম দিতে পারবো না, আমরা তো বলতে পারবো না নাউন প্রিপোজিশনাল ফ্রেজ, পারবো না। আমাকে যে কোনো একটা পজিশনে যেতে হবে। তাহলে আমরা দেখছি এখানে দ্য আনহ্যাপি ম্যান উইথ কোল্ড স্যুপ, এখানে দুইটা ফ্রেজ থাকলো, প্রধান ফ্রেজকে দ্য আনহ্যাপি ম্যান, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটাই হচ্ছে প্রধান। সো আফটার নিদার উই গেট আ নাউন ফ্রেজ with a prepositional phrase, after nor we get a noun phrase with prepositional phrase. So number 20, the sentence is okay. Now any question, any confusion from anyone? কারো কোনো জানার আছে কোনো বিষয় নিয়ে? আমাদের রাইটিং এর কি এই রুল ফলো করতে হবে রাইটিং এর ক্ষেত্রে? সেটা পরে, ওটা এখনো কোনো ডিসিশন আসেনি রাইটিং এর জন্য, আর কয়েকদিন পরে আসবে। ওকে ওকে, এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা? I think not. This is the end of exercise number 1. Now we will start from the next class, exercise number 3, where we will be given a particular place to solve, and then we have to choose the best option. We are given 3 options A, B, C. Then we have to choose the the appropriate option for the particular gap. প্রত্যেকটা গ্যাপের জন্য যে অপশনগুলো দেওয়া হচ্ছে সেখান থেকে একটা চুজ করতে হবে। এটা আমরা এক্সারসাইজ নাম্বার 3 এখন একটু আগাবে, এখন হচ্ছে খুব ফাস্ট আমরা যেতে পারবো। আগামী দুইটা ক্লাসে আমরা এটা টপিকটা শেষ করে ফেলবো, এক্সারসাইজ নাম্বার 3 and 4, and it will be the end of the topic. Then we will go through a class test. Okay, so we're stopping here for this class. আমাকে একটু বের হয়ে যেতে হবে ভ্যাকসিনেশনের জন্য, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। নাও মোহাম্মদ বেলাল। Yes sir. 99 sir. 99, yes, got you. Then Mannan Khan, newly added. Mannan Khan, 192 batch, possibly absent. Then Shariful Alam, absent. Jubaid Pathan, Present, sir. okay. Yasin Hossain, Assalamu alaikum. alaikum assalam. Then Sheikh Shahriar Rumi, Manush Majumdar, প্রেজেন্ট স্যার। then Mustaq Shahriar, Arif Anjum, Ashrafuddin, Rakib Al Hassan, Present, sir. Mehrunessa Prabha, Present, sir. Rafi Islam, Present, sir. then Munjurul Islam Hasib, possibly absent. Abu Bakr Siddiq, oh, offline ei. আচ্ছা ঠিক আছে, okay. Then Rizwan, Present, sir. okay. Shakawat Hussain Farabi, Present sir. okay. Saklain Ahmed, Present, sir. okay. Muhammad Sajad Amin, oh, offline present, okay. Then Tariq Hassan, possibly absent. Mehdi Hassan, Sir, Mehdi ছিল তখন। okay. Raisul Islam, Raisul, then Mohitul Islam Bijoy, possibly absent. Then Murad, Yes, sir. okay. Mamun Khan, Present, sir. okay. Abu Rehan Naim, Present, sir. okay. Arman Akand, possibly absent. Sifatul Islam, Sir, ওর নেটওয়ার্ক প্রবলেম স্যার। একটু ইয়েতে গেছে একটু ভ্যাকসিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, okay. Then Shuchan Akhtar Chadni, Yes, sir. okay. Jannatul Said Prince, জুডো খেলতে গেছে। লুডো খেলতে গেছে না জুডো? জুডো ও আচ্ছা, ক্যারাটে ক্যারাতে, আচ্ছা আচ্ছা, ওকে। টুর্নামেন্ট আছে। ও আচ্ছা ঠিক আছে, ওকে। দেন স্বাধীন তো অফলাইনে আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। দেন কাউসার আহমেদ, Yes, sir. ওকে। এন্ড দেন শায়ন কুন্ডু, Present, sir. মানিক শেখ, স্যার মানে কিছুক্ষণ আগে ছিল। আচ্ছা মানিকের সাথে কথা বলছি। ওকে। আহসানুল হাবিব, অ্যাবসেন্ট পসিবলি। ইফতেখার আহমেদ শিশির, আচ্ছা ইয়াসির Present, sir. আরাফাত, ওকে। শিশির গট ইউ। দেন ইয়াসিন আরাফাত, ইফতেখার আহমেদ আয়ন, Yes, sir. ওকে। মাহমুদুল হাসান, Present, sir. ওকে। আব্দুল্লাহ জামিল, Present, sir. সাগর বিশ্বাস, স্যার সাগর গ্রামে। আচ্ছা মানে কি প্রেজেন্ট ছিল নাকি অ্যাবসেন্ট? স্যার নেটওয়ার্কের জন্য কানেক্ট হতে পারছে না স্যার। ওকে, থ্যাংক ইউ অল। আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। হোপ উই আর গোইং টু মিট অন থার্সডে। প্লিজ Sir. হ্যাঁ হ্যাঁ প্লিজ। Sir, offline এ কিভাবে ছিল স্যার
কয়েকজন। ওরা আসছে আর কি ইউনিভার্সিটিতে কোনো কাজে। ও আচ্ছা আচ্ছা রুমে আসছে। হ্যাঁ হ্যাঁ তো শেখ শাহরিয়ার তুমি দিয়েছেন? হ্যাঁ শেখ শাহরিয়ার আরেকবার একটু বলো, আইডিটা একটু বলো তো। 201002326 20126 নো দেইনি, এখন দিয়ে দিচ্ছি। ওকে, এনিওয়ান এলস? আর কেউ বাকি থাকলো? আই থিংক নট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অন থার্সডে। আসসালামু আলাইকুম স্যার।